আনা বেলেন মন্তেজ, আমেরিকার ইতিহাসের অন্যতম খতরনাক একজন গুপ্তচর। ভাবা যায় আমেরিকার টপ ইন্টেলিজেন্স এজেন্সিতে বসে একেবারে ভেতর থেকে তিনি নিজের দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করে যাচ্ছিলেন। কিন্তু কিভাবে? চলুন আজ সেই গল্পটাই বিস্তারিত জানা যাক। ব্যাপারটা একবার চিন্তা করুন, এটাই ছিল আনা মন্তেজের জীবনের সবথেকে বড় কন্ট্রাডিকশন। দিনে তিনি আমেরিকার একজন বিশ্বস্ত পুরস্কারপ্রাপ্ত অ্যানালিস্ট, আর রাত নামলেই তিনি হয়ে যেতেন কিউবার সবথেকে কার্যকর এক গুপ্তচর। এমন একটা ডাবল লাইফ যা হয়তো কোনো স্পাই মুভির গল্পকেও হার মানায়। তো আসল প্রশ্নটা হলো, কি করে এটা সম্ভব হলো? ১৬টা বছর, এত লম্বা একটা সময় ধরে আমেরিকার মতো একটা দেশের ইন্টেলিজেন্স সিস্টেমকে কেউ কিভাবে বুড়ো আঙুল দেখিয়ে গেল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তার কিউবান হ্যান্ডলাররা তাকে একটা বিশেষ নামে ডাকত, দ্য কুইন অফ কিউবা বা কিউবার রানী। আর এই নামটাই যেন তার পুরো গুপ্তচর জীবনের একটা সারসংক্ষেপ। তো এখান থেকেই শুরু করা যাক তার গল্প। ব্যাপারটা হচ্ছে, একই মানুষ দুটো ভিন্ন জগতে বাস করত। একদিকে তিনি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিআইএর একজন টপ অ্যানালিস্ট, আমেরিকার ডিফেন্স সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একজন। আর অন্যদিকে তিনি আমেরিকার মাটিতে কিউবার সবথেকে বড় এবং সফল গুপ্তচর। সোজা কথায় রক্ষকই ভক্ষক। কিন্তু প্রশ্ন হল, কেন একজন মানুষ নিজের দেশের সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে? এই বিদ্রোহের শুরুটা কোথায়? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একেবারে তার ছোটবেলায়। আনার বাবা ছিলেন ইউএস আর্মির একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু ভাবা যায় তিনি আনার উপর চালাতেন অকথ্য মানসিক আর শারীরিক অত্যাচার। এমনকি আনার যখন অ্যাজমার অ্যাট্যাক হতো, তখন তাকে ওষুধ না দিয়ে তার কষ্টটা নাকি তিনি স্রেফ পর্যবেক্ষণ করতেন। ছোটবেলার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আর পারিবারিক অশান্তি সবকিছু মিলিয়ে সিস্টেম বা কর্তৃপক্ষের উপর তার একটা তীব্র ঘৃণা জন্মে যায়। আচ্ছা, এই যে ভেতরে ভেতরে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল, সেটাই একসময় তাকে ঠেলে দেয় গুপ্তচর বৃত্তির দিকে। চলুন দেখি কিভাবে তিনি কিউবান ইন্টেলিজেন্সের নজরে এলেন এবং শেষ পর্যন্ত তাদের হয়ে কাজ করতে রাজি হলেন। গল্পটা শুরু হয় স্পেনে, যখন তিনি রিকার্ডো ফার্নান্ডেজ নামে একজনের সংস্পর্শে আসেন। আর তখন থেকে তার মধ্যে আমেরিকা বিরোধী মনোভাবটা দানা বাঁধতে শুরু করে। এরপর ওয়াশিংটনে এসে দেখা হয় মার্তার সাথে, যিনি আসলে ছিলেন কিউবান ইন্টেলিজেন্সের একজন রিক্রুটা। আর আগুনে ঘি ঢালার মতো কাজ করে নিকারাগুয়াতে আমেরিকার হস্তক্ষেপের ঘটনাটা। ওই ঘটনার পরই আনা চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে তিনি কিউবার হয়ে গুপ্তচর বৃত্তি করবেন। তো গুপ্তচর তো তিনি হলেন, কিন্তু তার কাজের ধরনটা কেমন ছিল? কিভাবে তিনি বছরের পর বছর ধরে এত বড় একটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গেলেন? চলুন এবার সেই দিকটা দেখা যাক। আনার পদ্ধতিটা ছিল এক কথায় নিখুঁত। তিনি কিন্তু অফিস থেকে একটাও কাগজ সরাতেন না। তার বদলে তার অবিশ্বাস্য স্মৃতিশক্তি ব্যবহার করতেন। দিনের বেলায় ক্লাসিফাইড ডকুমেন্ট পড়তেন, সবটা মুখস্থ করে নিতেন, আর রাতে বাড়ি ফিরে মেমোরি থেকে সবটা ল্যাপটপে টাইপ করতেন। তারপর সেই ডেটা এনক্রিপ্ট করে ফ্লপি ডিস্কে করে পাচার করতেন। এই কারণেই তাকে ধরা প্রায় অসম্ভব ছিল। আর কিউবা থেকে নির্দেশ আসত সেই পুরনো দিনের স্পাই থ্রিলারের মতো করে। একটা সাধারণ সনি শর্টওয়েভ রেডিওতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কিছু নাম্বারের ব্রডকাস্ট হতো। হঠাৎ করে রেডিওতে কেউ শুধু সংখ্যা বলে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে এটা অর্থহীন মনে হলেও আনার কাছে একটা কোডবুক ছিল। সেই কোডবুক ব্যবহার করে তিনি ওই সংখ্যাগুলোর আসল মানে বের করে নিতেন। আর সবথেকে অবাক করা বিষয় কি জানেন? যখন আনা এই সব কিছু করছিলেন, তখন তার নিজের পরিবারের ৪ জন সদস্য, তার নিজের বোন আর ভাইসহ এফবিআইতে কাজ করতেন। ভাবা যায়, একই ছাদের নিচে একদিকে এফবিআই এজেন্ট আর একদিকে কিউবার টপ স্পাই। কি সাংঘাতিক এক পরিস্থিতি! এই যে পরিবারের একটা এফবিআই কানেকশন, এটাই হয়তো তাকে একটা শিল্ডের মতো রক্ষা করেছিল। আর এই আড়ালে থেকেই আনা কিউবায় কাজ করা অন্তত ৬ জন আমেরিকান এজেন্টের পরিচয় ফাঁস করে দেন। সেই এজেন্টের ভাগ্যে কি ঘটেছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। এটাই হয়তো তার বিশ্বাসঘাতকতার সবথেকে অন্ধকার দিক। আনার কাজের প্রভাব ছিল মারাত্মক। যেমন ধরুন, এল সালভাডরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একটা মিলিটারি বেসে হামলা হয়, যেখানে বহু সৈন্য মারা যায়।
তিনি আমেরিকার বিলিয়ন ডলারের একটা গোপন স্যাটেলাইট প্রোগ্রামের সব তথ্য ফাঁস করে দিয়েছিলেন। আর সবথেকে বড় ক্ষতিটা হয়েছিল যখন তিনি সেফ সিস্টেমে অ্যাক্সেস পেয়ে যান, যার ফলে সিআইএ, এনএসএ, ডিআইএ এর মতো বড় বড় এজেন্সির সব গোপন তথ্য সরাসরি কিউবার হাতে চলে যায়। কিন্তু কথায় আছে, পাপ কখনো চাপা থাকে না। এত নিখুঁত পরিকল্পনা সত্ত্বেও একসময় আনা মন্তেজের চারপাশেও জাল গোটাতে শুরু করে। চলুন এবার তার ধরা পড়ার গল্পটা শোনা যাক। প্রথম সন্দেহের বীজটা বোনা হয়েছিল 1996 সালে। কিউবা একটা আমেরিকান সিভিলিয়ান প্লেনকে গুলি করে নামিয়ে দেয়, আর তখন পেন্টাগনে একটা জরুরি মিটিং চলছিল। সেই মিটিংয়ের মাঝখানে অ্যানা একটা ফোন পেয়ে হঠাৎ করে উঠে চলে যান। তার এই অদ্ভুত আচরণটা তার এক সহকর্মী স্কট কারমাইকেলের চোখে পড়ে যায়। এরপর এফবিআই আর এনএসএও নড়ে চড়ে বসে। তারা কিউবা থেকে পালিয়ে আসা কিছু এজেন্টের কাছ থেকে পাওয়া তথ্যগুলো মেলাতে শুরু করে। যেমন তারা জানতে পারে যে তাদের এজেন্ট এস গুয়াচিমারায় গিয়েছিল, একটা তোশিবা ল্যাপটপ ব্যবহার করত আর ডাব্লিউডি নামে একজনের সাথে যোগাযোগ রাখত। আর এই সবগুলো ক্লু একদম হুবহু মিলে যাচ্ছিল আনা মন্তেজের সাথে। আস্তে আস্তে ছবিটা পরিষ্কার হতে শুরু করে। যখন তারা প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন শুরু হয় চূড়ান্ত অভিযান। এফবিআই অ্যানার ওপর ২৪ ঘণ্টা নজর রাখার জন্য ৫০ জনের একটা বিশাল টিম নিয়োগ করে। তার ফোন কল, ইমেল, এমনকি তার বাড়ির ময়লার বিন পর্যন্ত চেক করা হচ্ছিল। তার গ্রেফতারের সময়টাও ছিল খুব নাটকীয়। সেটা ছিল ২০০১ সালের ২১শে সেপ্টেম্বর, মানে 9/11 অ্যাট্যাকের ঠিক পরপর। তখন আনা আফগানিস্তানে আমেরিকান হামলার পরিকল্পনা তৈরির টিমের একজন সদস্য ছিলেন। এফবিআই ভয় পাচ্ছিল যদি এই টপ সিক্রেট তথ্যটাও তিনি ফাঁস করে দেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাকে গ্রেফতার করা হয়। তো আনা মন্তেজ ধরা পড়লেন, কিন্তু তার কাজের পেছনের আসল কারণটা কি ছিল, আর তার শেষ পরিণতিই বা কী হল? চলুন এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে যাওয়া যাক। আনা যে ধরনের অপরাধ করেছিলেন তার জন্য আমেরিকার আইনে সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। কিন্তু তিনি তদন্তের সাহায্য করার বিনিময়ে একটা ডিল করেন, আর তার সাজা হয় ২৫ বছরের জেল। আর সম্প্রতি ২০২৩ সালে ভালো আচরণের জন্য সাজার মেয়াদ শেষের আগেই তিনি মুক্তি পেয়েছেন। আদালতের সাজা ঘোষণার সময় আনা মন্তেজ যা বলেছিলেন তা তার উদ্দেশ্যটাকে একেবারে পরিষ্কার করে দেয়। তিনি বলেছিলেন যে তিনি টাকার জন্য এই কাজ করেননি। তিনি মনে করতেন কিউবার প্রতি আমেরিকার নীতিটা অন্যায় এবং নিষ্ঠুর, আর সেই অন্যায় থেকে কিউবাকে রক্ষা করাটা তিনি তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছিলেন। তার মানে তার পুরো কাজটাই ছিল আদর্শের উপর ভিত্তি করে। তো এখান থেকেই প্রশ্নটা ওঠে, আনা মন্তেজ আসলে কে? কিউবার চোখে তিনি একজন দেশপ্রেমিক, যিনি তাদের দেশকে আমেরিকার আগ্রাসন থেকে বাঁচিয়েছেন। আর আমেরিকার চোখে তিনি একজন বিশ্বাসঘাতক, দেশের সাথে বেইমানি করেছেন। আনুগত্য, আদর্শ আর বিশ্বাসঘাতকতা, এই তিনটের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? এই প্রশ্নটাই হয়তো আনা মন্তেজের গল্প আমাদের সামনে রেখে যায়।